There were also disturbing reports of mob violence when a political gathering of Awami League in Bangladesh was attacked for peaceful protests. মারণাস্ত্র ব্যবহারের সরাসরি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন একটি ফোন কলের অডিওর সত্যতা যাচাই করেছে বিবিসিআই। এই অডিওর 18 সেকেন্ড কেন? এই অডিওর আগে পরে কোথায়? মাননীয় প্রধানমন্ত্রীকে 18 সেকেন্ড কথা বলেছেন, তাহলে আগে পরে কি বলেছে একটু শুনি। সেটা রেকর্ডিং শোনাইছে আমাদেরকে। এটা নিয়ে একটা বিবিসি, এটা শুনে মনে হচ্ছে 71 সালে বিবিসি হয়ে গেছে। এই বিবিসি এখন ভাড়াটে বিবিসি, যে টাকা দেয় ওর কাজ। দেশের গণঅভ্যুত্থান নিয়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একটি ডকুমেন্টারি খুবই সাড়া ফেলেছে। আমি কথা শুরু করব আরো পরে, আমার ব্রিফিং করার অনেক কিছু আছে, আমি সব খুলে দিব আজকে। যেই সংস্কার চেয়েছে এই ছেলেরা, কিছুই হয় নাই, হচ্ছে না। আয়নাঘর দেখালো সবাইকে, গ্রিলে নতুন রঙের গন্ধ, এক চেয়ার বানিয়েছে, সেটাও আবার চেয়ার ঠিক না, সেটা একজন পরীক্ষা করে দেখছে। এইভাবে মানুষকে ধোঁকা দেওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগেই থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। একটি মাননীয় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে একটি অডিওকে আনা হয়েছে। আমি আসছি সেটাতে। আমার প্রথমে অ্যাজ এ হোল এই যে পুরো ভিডিও, এই ভিডিওর যে ভাষ্য, সেই ভাষ্যর এগেনস্টে আরেকটা ভাষ্য তো এই সমন্বয়করাই দাঁড় করিয়েছে। আমরা তো ডে ওয়ান থেকে ক্রমান্বয়ে বলেছি যে আমরা কাউকে হত্যার নির্দেশ দেইনি, আমরা কোনো ধরনের মেইহ্যাম করিনি বা সহিংসতা করিনি, নৈরাজ্য করিনি। আমরা কিন্তু কনসিস্টেন্টলি এটা বলে যাচ্ছি। কিন্তু অপরদিকে সমন্বয়করা খুবই প্রাউডলি বলে যাচ্ছে যে তারা এনায়েতপুরে হত্যা করেছে, তারা মেট্রো রেলে আগুন দিয়েছে, তারা পুলিশকে হত্যা করেছে, তারা গুলি করেছে। নাফিস নামে একটা ছেলে, সে পুরো একটা বিল্ডিং এ সে একটা ছবি দিল, একটা সেলফি তুললো। সেলফির পেছনে পুলিশ, আপনার উত্তরা থানা, সেখানে বললো একটা পিস্তল তার হাতে, সেখানে সে বললো এই পিস্তল দিয়ে সে গুলি করেছে। এখন আমার প্রশ্ন আসছে যে এই যে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তিগুলোকে আমরা কি করবো? তাহলে এই স্বীকারোক্তিগুলো কি জাস্ট আমরা এটা মনে করে নেব যে এই স্বীকারোক্তি দিয়ে আসলে আমাদের কোনো কাজ নাই? বিবিসি বলেছে, বিবিসির ল্যাবে টেস্ট করেছে, এইটাই আইন নাম্বার 1। এইবার আসি আমি একটু ডকুমেন্টারির ভেতরে। এই ডকুমেন্টারির 7 বা 8 মিনিটে বলা হচ্ছে যে আওয়ামী লীগের এগেনস্টে যখনই কেউ কিছু বলতো তাকে জেলে পড়া হতো। আপনি দেখুন ওই 7 বা 8 নাম্বার মিনিটে এটা আছে। সেখানে আপনার ওই যে দেখানো হচ্ছে ওই যে আপনার ওই যে ক্যান্টনমেন্টে যে ওরা গিয়েছিল, যেটাকে তারা আয়নাঘর বলে অভিহিত করা হচ্ছে, সেইটার ছবি আর পেছনেই নেপথ্য কণ্ঠ। এখন আপনি আমাকে বলেন তো, খুবই রিজনেবলি আপনি চিন্তা করেন, আপনি তো নির্মমভাবে বলার চেষ্টা করছেন। এই সরকারের এগেইনস্টে কিছু বললেই যদি জেলে পড়া হতো, তাহলে গোলাম মাওলা রনি, আসিফ নজরুল, রুমিন ফারহানা, তারপরে হচ্ছে আপনার ডেইলি স্টারের যে গোলাম মর্তুজা, তারপরে হচ্ছে আরো, মানে আমি যে কয়টা নাম আমার মাথাতে এলো, মাসুদ কামাল, এই মানুষগুলো গত 16 বছর ধরে যে বলে গেল। তারপরে ওই যে একটা হদল কুতকুত আছে না, এটার নাম যেন কি, আব্দুল তুষার, ওই যে ওষুধ চুরি করেছে যে আপনার টাঙ্গাইলের যে ওষুধ চোর যে আব্দুল তুষার আছে, তাকেও তো জেলে পড়া হতো। মানে আমি কিন্তু এই যে টাঙ্গাইলের ওষুধ চোর বলেছি, আমি কিন্তু কাউকে বদনাম করার জন্য বলিনি। না 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 না, আপনি ভুল করছেন। না, আপনি ভুল করছেন। আমি হয়তো, তাহলে আমি যেটা বলি, তস্কর বললে সুন্দর শোনা যেতে পারে। তিনি টাঙ্গাইলের একটা মেডিকেল অফিসার ছিলেন,
সেখানে তিনি মেডিকেলের যে ওষুধগুলো সেগুলো ডিসপেন্সারিতে বিক্রি করে দিয়ে তিনি তস্কর কার্য করতেন। এবার একটু কি শুনতে শোনা গেল ভালো? আচ্ছা, তাহলে এই মানুষগুলোকে জেলে পড়েনি কেন? মানে আমাকে তো একটার সাথে একটা মেলাতে হবে। আপনিও তো অনেক সমালোচনা করেছেন, বা আরো অনেক মানুষ সমালোচনা করেছেন। আপনি বাংলাদেশে যাননি, আপনি 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 আপনার দেশে কখনো বলেছে আপনার নামে মামলা হয়েছে সুলতানা আপা? এটা গেল 2 নাম্বার। আচ্ছা, 3 নাম্বার, সেখানে দেখাচ্ছে যে একটি ছেলেকে যাত্রাবাড়িতে এপিসি ঢুকেছে, যাত্রাবাড়িতে আপনার একটা ছেলে কাত হয়ে পড়ে আসে, পুলিশ গুলি করছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে যাত্রাবাড়িতে পুলিশকে আপনার মেরে ওইখানে যে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই ডকুমেন্টারিতে কি সেটা দেখানো হয়েছে? তাহলে আমরা ধরে নিতে পারি যে সরকার নিজেই পুলিশকে মেরে তার অধীনে থাকা পুলিশকে ঝুলিয়ে দিয়েছে। তাহলে ওই গল্পটা কে বলবে? মানে গল্প তো এখানে অনেকগুলো, তাই না? আচ্ছা, এবার আমি 4 নাম্বার ফেজে আসি, অডিও। মাননীয় প্রধানমন্ত্রী আপনার যখন হলি আর্টিজানে যখন অ্যাটাক হয়, তখন মাননীয় প্রধানমন্ত্রী সেইখানে অস্ত্রের ব্যবহার করতে বলেছেন, সেগুলো আমরা দেখেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই যে আমাদের যে ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ কোনটা কিভাবে হচ্ছে আমি নিশ্চিত সেটা রেজাউল ভাই ভালোভাবে বলতে পারবে। রেজাউল ভাই গট লটস অফ সোর্সেস দেয়ার। কিন্তু আমি অল্প করে একটু বলি। তাজুল ইসলাম যেটা করছে সেটা হচ্ছে বিভিন্ন মানুষকে ধরে সে ট্রেনিং দিচ্ছে। ট্রেনিং কোথায় দিচ্ছে না দিচ্ছে এটা রেজাউল ভাই আরো ভালোভাবে বলতে পারবে। এই চ্যাপ্টারটা আমি রেজাউল ভাইয়ের উপরে ছেড়ে দিচ্ছি, যদি রেজাউল ভাই না বলে দেন আমি বলবো। আচ্ছা, তাজুল যেটা করছে সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার হলি আর্টিজানে তিনি যে লেথাল উইপন ব্যবহার করতে বলেছেন, আমি জানি না এই অডিওটা সেই অডিও কিনা, কারণ আমি এই অডিওর কোনো টেস্ট রিপোর্ট পাইনি, এই অডিও কোন ল্যাবে কোনো টেস্ট করা হয়নি, ফলে আমি এটা বলতে পারবো না। তবে মাননীয় প্রধানমন্ত্রী তো অ্যাকশন নিতে বলেছেন আর্মিকে, যে ওই হলি আর্টিজানের সময় এই ভিডিওটা এই অডিওটাকে যদি আমি সত্য ধরে নেই, তাহলে কি সেটার অডিও? আচ্ছা, এই অডিওর 18 এই সেকেন্ড কেন? এই অডিওর আগে পরে কোথায়? মাননীয় প্রধানমন্ত্রীকে 18 সেকেন্ড কথা বলেছেন, তাহলে আগে পরে কি বলেছে একটু শুনি। এখন আমি আপনাকে বললাম, আপনি যদি আমাকে গুলি করেন তাহলে আপনাকে লেথাল উইপন ব্যবহার করা হবে। এখন আপনি যদি আমাকে গুলি করেন, কেটে দিলাম, শুধুমাত্র রেখে দিলাম। এই যে একটু আগে আমি বলেছি যে ধরে নিলাম এগুলা সবই সত্যি। এখন কেউ একজন যখন ভবিষ্যতে এটা কাট পেস্ট করবে যে ধরে নিলাম, শুধু রেখে দিবে এটা সবই সত্যি। আমি বলেছি ধরে নিলাম, ধরেন আওয়ামী লীগ এটা করেছে, এই আমার ধরে নিলামটা বাদ দিয়ে ওরা ধরেন এখন অনলাইনে ছেড়ে দিল আওয়ামী লীগ এটা করেছে, হেডিং দিবে কি নিজুম মজুমদার স্বীকার করেছে এটা আওয়ামী লীগ করেছে, তাই না? এটা তো সম্ভব। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কোনো একটা ভয়েস আমি যদি এই যে suno.ai নামে একটা ওয়েবসাইট আছে বা 11 ল্যাব একটা এআই আছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি তার ভয়েসটা দিবেন, দেওয়ার পরে আপনাকে 15 থেকে 20 মিনিট সময় নিবে, তারা মাননীয় প্রধানমন্ত্রীর পুরো ভয়েসটাকে অ্যাবজর্ব করবে। এরপর আপনি টাইপ করবেন আমি খুন করেছি, দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীর গলাতে বলবে আমি খুন করেছি। আপনি তখন বলবেন এ দেখি প্রধানমন্ত্রী কথা বলছে। আপনি এক্ষুনি টেস্ট করেন, আপনি রেজাউল ভাইয়ের কণ্ঠে আমার কণ্ঠে বের করতে পারবেন, সবাইকে মেরে ফেলো, সবাইকে কেটে ফেলো। সুতরাং বিবিসি বলেছে যে এইটা প্রধানমন্ত্রীর ভয়েস, বিবিসি বলেছে সমস্ত কিছু আওয়ামী লীগ করেছে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে জুয়েল মোল্লাকে যে 18 জুলাই ঝুলিয়ে দিয়েছে, তারপরে যে যাত্রাবাড়িতে আপনার পুলিশকে ঝুলিয়ে রেখেছে, সেগুলো সবকিছু মিথ্যে। আয়নাঘর দেখালো সবাইকে, গ্রিলে নতুন রঙের গন্ধ, এক চেয়ার বানিয়েছে, সেটাও আবার চেয়ার ঠিক কিনা সে একজন পরীক্ষা করে দেখছে। এইভাবে মানুষকে ধোঁকা দেওয়া। এবং আমাদের জানি না, আমাদের যারা এই আন্তর্জাতিক যে সমস্ত খ্যাতিসম্পন্ন মিডিয়াগুলি আছে, তারা যাচাই বাছাই না করে, না দেখে, বা জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে যাদের পাঠিয়েছিল তারাও কোনো কিছু যাচাই না করে রিপোর্ট দিয়ে দিল। আজকে আপনারা দেখেন বাংলাদেশের অবস্থা, পুরো জঙ্গি শাসন, প্রতিনিয়ত নারী ধর্ষণ, নির্যাতন, ছিনতাই, ডাকাতি, বাড়িতে ঢুকে যেয়ে সেখানে লুটপাট, অগ্নিসংযোগ করা, কোনো মানুষের কোনো মান সম্মান বলে কিছু নেই। প্রধান বিচারপতির কার্যালয়ে আক্রমণ করা, তার বাড়িতে আক্রমণ, বিচারপতিদের পদত্যাগে বাধ্য করানো, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন, সব জায়গায় কিন্তু ওই লাঠি সোঁটা অস্ত্র। তারা কারা? সব ইউনূস বাহিনী, সমন্বয়ক, ছাত্র। এর মধ্যে কতটুকু ছাত্র আর কতটুকু অছাত্রকে ছাত্র সাজিয়ে এনেছে সেটাও একটা প্রশ্ন। ওই কিশোর গ্যাং, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া। এবং আজকে জেলা উপজেলা সব জায়গায় একই অবস্থা,
যে কোনো মানুষের বাড়িতে ঢুকেই তারা হামলা করতে পারে। ঘরের দরজা ভেঙে সেই ঘরের মধ্যে ঢুকে একটা নারীকে গ্যাং রেপ করা, তার কাপড় চোপড় খুলে ফেলা, সেগুলো আবার ভিডিও করে ছেড়ে দেওয়া, একই বাড়ির মধ্যে ঢুকে পরিবারের 2 ভাই ভ্রাতৃবধূ তাদেরকে আক্রমণ, 3 জন মারা যায়, একজন এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবং এটা একবার একটা না, এটা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু পত্র পত্রিকায় কোনো সংবাদ দেওয়া যাবে না, সব নিয়ন্ত্রণ, সব ইউনুসের নিয়ন্ত্রণে রয়ে গেছে। সাংবাদিকদের হত্যা করা হয়েছে 8 জনকে, 38 জন জেলে, সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা, 13টা প্রাইভেট টেলিভিশন পুড়িয়ে দেওয়া হয়েছে, বিটিভি সহ। আর তাছাড়া পুলিশকে হত্যা করে করে ঝুলিয়ে রাখা, আইনজীবীদের পিটিয়ে হত্যা করা, তাদেরকে কোপানো, তাদেরকে জেলে দেওয়া, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া। আমাদের মানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না, সঙ্গে সঙ্গে তারা সেই কী বলে মব জাস্টিস, সব কিছু নাকি মব জাস্টিস, এখানে মব জাস্টিস না, এখানে হচ্ছে মব সন্ত্রাসী। এরা নিজেরাই সন্ত্রাস, নিজেরাই অপকর্ম করে, মবের নামটা শুধু জড়ায়, মানুষকে অপমান করে। সাধারণ মানুষ নিশ্চয়ই এদের সাথে থাকে না, কিন্তু তারা সেই সাধারণ মানুষেরকে উপর দায়টা চাপানোর জন্য কি মব জাস্টিস, আসলে এটা তো মব সন্ত্রাস, মব ক্রিমিনাল। এবং তারা কারা, সব একেবারে পরিচিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজকে প্রায় 5 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারছে না। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান দখল, ঢাকা বিশ্ববিদ্যালয় যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, ওগুলি সব তাদের অবৈধ অস্ত্রের গুদামঘর হয়ে গেছে। কয়েকটা মাদ্রাসারও সেই একই অবস্থা, এবং সবই ইউনুস বাহিনী। তার টাকার কোনো অভাব নাই। তার বিরুদ্ধে আপনারা জানেন যে লেবারদের অর্থ আত্মসাৎ করার জন্য লেবারদের করা লেবার কোর্টে মামলায় সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ডক্টর ইউনুস। তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, প্রায় 5টা মামলা দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে দায়ের করেছিল। ক্ষমতা দখল করার উদ্দেশ্য চলে এই মামলাগুলি সব এক এক করে প্রত্যাহার করে নিয়েছে। পাশাপাশি জনগণকে দিয়েছে লাশ, হত্যা, জেল, জুলুম, মামলা, হামলা, এই কষ্ট। আর নিজে কি নিয়েছে? ম্যানপাওয়ারের ব্যবসা, ডিজিটাল ওয়ালেটের ব্যবসা, ছেলেকে আবার ইউনিভার্সিটি করবে সেই ব্যবসা, ছাত্রকেন্দ্র করবে সেই ব্যবসা। ওই পূর্বাচলে 4080 কাঠা জমি দিয়ে সে রিসোর্ট তৈরি করছে নৈসর্গ নামে। উত্তরায় 5.5 একরের উপর তার জমি, 9 কোটি টাকা দিয়ে কিনেছে ফ্ল্যাট। প্যারিসে তার বিশাল ব্যয়বহুল ফ্ল্যাট এবং সেখানে 2 ব্যাংকে তার শেয়ার। আমেরিকায় তার বিশাল সম্পত্তি, ল্যাটিন আমেরিকায় সম্পত্তি, কোথায় না সম্পত্তি, কোথা থেকে পাইল এত টাকা? আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্রের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। মজার কথা হলো যে আজকেই বিবিসি নিজে একটা হাসিনার এই কিভাবে নির্দেশ দিয়েছিল উনি এই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের জন্য, তা একটা ডকুমেন্টারি করে ফেলছে। এটাও আরেকটা মেরুকরণ বলতে পারেন। যে বিবিসি কে কন্টিনিউয়াসলি মোদি ভাড়া করছে, আমি বলেছি এটা একটা ভাড়াটে মিডিয়া হয়ে গেছে। মোদি কন্টিনিউয়াসলি তাকে ভাড়া করে অ্যান্টি বাংলাদেশি বক্তব্য দেওয়া হয়েছে। কলকাতার সাংবাদিক নামের কিছু কলঙ্ক আছে, তাদেরকে দিয়ে কাজ করা গেছে কন্টিনিউয়াস, বলে 6 বা 7 পর্ব পর্যন্ত করছে। সেই বিবিসি আজকে হাসিনা কি করে বক্তৃতা দিয়েছিল সেটা প্রুফ। কি করে সে প্রাণঘাতী অস্ত্র নিয়ে মানুষ মারতে হবে সেই নির্দেশ দিচ্ছে, সেইটা রেকর্ডিং শোনাইছে আমাদেরকে কানে। এটা নিয়ে একটা বিবিসি রিপোর্ট। এটা শুনে মনে হচ্ছে 71 সালে বিবিসি হয়ে গেছে। এটা
যে 71 সালে আমরা একটা বিবিসি শোনার জন্য গাছতলায় জড়ো হয়ে বসতাম, কারণ সবার বাসায় রেডিও ছিল না। আর তখন এক বিবিসি ছাড়া খবর আমাদেরকে কে দিবে? যুগ পাল্টেছে, 50 বছর বেশি হয়ে গেছে। এই বিবিসি এখন ভাড়াটে বিবিসি, যে টাকা দেয় ও তার জন্য কথা বলে। সর্বশেষ অবস্থা হয়েছিল মোদি ওকে কিনে নিয়েছিল। এই বিবিসি এখন নিজেই আবার হাসিনার বিরুদ্ধে এরকম একটা অনুসন্ধানী মানে ইনভেস্টিগেটিভ একটা রিপোর্ট বের করছে। না, আবার একটু মাথাটা কেটে দিই। অলরেডি হাসিনা নামে যে মামলাগুলো হয়েছে আমাদের আইসিটি কোর্টে, সেখানেও একই কথাই বলা হয়েছে যে হাসিনা নির্দেশদাতা এবং এই প্রাণঘাতী অস্ত্র দিয়ে মেরে ফেলতে হবে, শেষ করতে হবে। এই নির্দেশদাতা হাসিনা এবং এর প্রমাণ তাদের কাছে আছে, সেটা তারা আদালতে হাজির করেছে। আদালতের যেটা যখন সাক্ষী প্রমাণ নিয়ে কাজকর্ম শুরু হবে, তখন এটা সভাপতি আরো পপুলার হবে, আরো সবাইকে জানানো হবে। ফলে একা বিবিসি করছে ব্যাপারটা এরকম না, বাট বিবিসি এই কাজের এই দলে যোগ দেওয়াটা ইন্টারেস্টিং। এটাও একটা মেরুকরণের প্রভাব বলে। তো প্রিয় দর্শক, দেশের চলমান রাজনীতি প্রসঙ্গে এরকম আরো চাঞ্চল্যকর তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।